প্রিয় শিক্ষার্থীরা, প্রায় 3 মাস বন্ধ থাকার পর তোমাদের অনলাইন ক্লাসের সম্মুখীন হলাম। নিশ্চয় তোমরা অনেক আবেগ এবং উৎকণ্ঠায় আছো। আবেগ উৎকণ্ঠাটা এড়িয়ে আল্লাহর উপর ভরসা রেখে তোমরা তোমাদের পড়ালেখা বা দৈনন্দিন যে পাঠ্যক্রম সেটা সুন্দরভাবে করে যাবে, নিয়মিতভাবে পড়ালেখা করে যাবে। যাই হোক, আমি একাদশ শ্রেণীতে 2টা অধ্যায় অগ্রিম পড়ানো হয়েছিল, যার ফলে আমরা একটু অ্যাডভান্টেজ পেয়েছি। তো আজকে দশম জীববিজ্ঞান, তোমার প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞান অংশের 10ম অধ্যায় উদ্ভিদ প্রজনন থেকে আমি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করব। প্রথমে প্রজননটা কি? আমরা জানি যে প্রত্যেকটা জীবই তার বংশধরকে রেখে যেতে চায়। উদ্ভিদও এর ব্যতিক্রম নয়। দেখা যায় কি যে প্রতিটি জীব যেহেতু তার বংশধর রেখে যেতে চায়, তার কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমেই সেই বংশগতি রক্ষা করে। প্রজননটা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো জীব নিজে নিজে অথবা তার অন্য সদস্যের সহায়তায় তারই অনুরূপ নতুন একটা বংশধর সৃষ্টি করে, তাকে প্রজনন বলা হয়। তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় মাতৃ উদ্ভিদ থেকে নতুন একটা বা একাধিক অনুরূপ উদ্ভিদ সৃষ্টি করে, তাকেই প্রজনন বলা হয়। তো উদ্ভিদ সাধারণত 2 প্রক্রিয়ায় বংশবিস্তার করে থাকে: যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। যৌন প্রজননটা হচ্ছে যে প্রক্রিয়ায় পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরির মাধ্যমে বংশধর সৃষ্টি করে যৌন জনন প্রক্রিয়ায়, সেটাই হচ্ছে তোমার যৌন জনন। এক্ষেত্রে স্ত্রী জননকোষ তথা ডিম্বাণু এবং পুং জননকোষ তথা শুক্রাণু সৃষ্টির মাধ্যমে এই প্রক্রিয়াটি সংঘটিত হয়। এছাড়া উদ্ভিদের দেহের অন্য কোনো অংশ থেকে যদি নতুন বংশধর তৈরি হয়, তবে তাকে উদ্ভিদের অযৌন প্রজনন বলা হয়। এই হচ্ছে মূলত 2টা পদ্ধতি। এছাড়া বিশেষ এক রকমের জনন পদ্ধতি আছে, যেটাকে তোমার পার্থেনোজেনেসিস বলা হয়। যে প্রক্রিয়াটি কোনো যৌন জনন অথবা অযৌন জনন না, এটা হচ্ছে বিশেষ একটি প্রক্রিয়ায় ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ সৃষ্টির মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি হয়, সেটাই হচ্ছে তোমার পার্থেনোজেনেসিস। এটা অল্প কিছু উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে সংঘটিত হয়, সব উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে সেটা ঘটে না। যাই হোক, তারপরেও সেই মাধ্যমে যেহেতু ঘটে, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। তো সপুষ্পক উদ্ভিদের যে যৌন জনন অঙ্গ, সেটা সাধারণত ফুলের কতগুলো স্তবক থাকে। আমি এখানে একটা চিত্র আঁকছি। এই চিত্রে পুরো একটা ফুলের সংক্ষিপ্ত ডায়াগ্রাম আঁকছি। এখানে 2 ধরনের অঙ্গ আছে। একটা হচ্ছে যৌন জননের জন্য সাহায্যকারী অংশ বা স্তবক, আর একটা হচ্ছে যৌন জননের জন্য সরাসরি অংশগ্রহণকারী যে অত্যাবশ্যকীয় অংশ বা স্তবক। তো সেক্ষেত্রে বৃত্ত অংশ, পাপড়ি, এগুলো পুষ্পাক্ষ, এগুলো হচ্ছে সাহায্যকারী অংশ। আর পুংকেশর বা পুং স্তবক এবং স্ত্রী স্তবক, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক। এই পুংকেশরের 3টা অংশ থাকে। উপরের দিকে স্ফীত যে অংশ, সেটা হচ্ছে পরাগধানী। এটা হচ্ছে পরাগধানী। যে অংশটা এই দণ্ডের সাথে লেগে থাকে সেটাকে বলা হয় যোজনী, আর দণ্ডটাকে বলা হয় পুং দণ্ড। এই 3টা অংশ নিয়ে তোমার যে পুংকেশর সেটা গঠিত। পুংকেশরের পরাগধানীর ভেতরে থাকে পরাগরেণু মাতৃকোষ। এখানে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পুং গ্যামেট তথা শুক্রাণু তৈরি হয়। আর তার আগে আর একটু বলা দরকার, এখানে এটা হচ্ছে বৃদ্ধি, এটা পুষ্পাক্ষ, এটা পাপড়ি,
তথা দলমণ্ডলের একটি সদস্য, এটা স্ত্রী স্তবক, এইটা হচ্ছে পুংস্তবক। তো পুংস্তবকের অংশটা করে দেখানো হলো। আর স্ত্রী স্তবকের তিনটা অংশ, এটা হচ্ছে গর্ভাশয়, স্ফীত, এটা গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে থাকে স্ত্রী রেণু মাতৃকোষ, সেখান থেকে স্ত্রী রেণু তথা ডিম্বাণু তৈরি হয়। আর সেই ডিম্বাণুটাই স্ত্রী জননকোষ তথা ডিম্বক হিসাবে কাজ করে। এইবার আমরা চলে আসবো পরাগধানীর ভেতরে যে পরাগ রেণু সৃষ্টি হয়, সেই রেণু সৃষ্টির প্রক্রিয়া খুব সরলভাবে আমি চিত্রটা একটু দেখাচ্ছি। পরাগধানীর ভেতরে এইভাবে একটা রেণু তৈরি হয়। সেই রেণুটা প্রথমে যদি আমি দেখাই, খসখসে এইরকম একটা অংশ তৈরি হয় পরাগধানীর ভেতরে। যখন ওগুলো তৈরি হয়ে যায় তখন পরাগধানীটা ফেটে যায় এবং ফেটে গিয়ে রেণুগুলো বাইরে বেরিয়ে আসে। যখন আমি রেণুটাকে কেটে ছেদ করে ফেলবো বা লম্বচ্ছেদ বা প্রস্থচ্ছেদ করি, তখন দেখা যাবে এর দুইটা আবরণ থাকে। বাইরের দিককার যে আবরণ সেটা খসখসে, এটাকে একজাইন বলা হয়, এবং ভেতরের দিকে যে আবরণটা থাকে সেটা মসৃণ, সেটা হচ্ছে ইনটাইন, এবং ভেতরে একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটা পরবর্তীতে পুংগ্যামেটের উৎস হিসাবে কাজ করে এবং এর গায়ে একটা ছোট্ট একটা ছিদ্র থাকে, যেটাকে বলা হয় রেণুরন্ধ্র। স্পষ্ট করে দেখালে ঠিক এইরকম দেখা যাবে। এরপরে এখানে একটা মাইটোসিস বিভাজন হবে, হওয়ার পরে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। এইভাবে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। এরপর ইনটাইন এই একজাইনকে চাপ প্রয়োগ করবে, বলে রেণুরন্ধ্র দিয়ে ইনটাইনটা প্রলম্বিত হয়ে এইভাবে বেরিয়ে আসবে। তার ভেতরে একটি নিউক্লিয়াস নলের ভেতরে থাকবে, যেটি নলের ভেতরে আসবে সেটা হচ্ছে টিউব নিউক্লিয়াস, আর যেটা তোমার রেণুর ভেতরে থেকে যাবে সেটা হচ্ছে জনন নিউক্লিয়াস। তো জনন নিউক্লিয়াসটা একটু আকারে ছোট হয় আর নালিকা নিউক্লিয়াসটা একটু আকারে বড় হয়। পরবর্তীতে নালিকা নিউক্লিয়াস যখন প্রলম্বিত হয় তখন দেখা যায় কি যে নলটা বড় হয়ে যায় এবং গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড ভেদ করে গর্ভাশয়ের দিকে এগিয়ে আসে। এরপর আস্তে আস্তে এই জনন যে নিউক্লিয়াস সেইটাও পরবর্তীতে নালিকার ভেতরে চলে আসে। যখন নালিকার ভেতরে আসে তখন নালিকা নিউক্লিয়াস তথা টিউব নিউক্লিয়াসটা অগ্রগামী হয় এবং ওই জনন নিউক্লিয়াসটি অনুগামী হয় এবং এর ভেতরে এসে এইভাবে ফের মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা পুংগ্যামেট সৃষ্টি করে। এইভাবে তোমার পরাগধানীর ভেতরে পুং রেণু তথা পুংগ্যামেট সৃষ্টি হয়। এই গেল আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে গর্ভাশয়ের ভেতরে থাকে স্ত্রী রেণু মাতৃকোষ। সেই স্ত্রী রেণু মাতৃকোষটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এইভাবে থাকে গর্ভাশয়ের ভিতরে একটা স্ত্রী রেণু মাতৃকোষ, কোষটা বড় থাকে এইভাবে। এইটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রথমে বিভাজিত হয়ে একটা থেকে এরকম দুইটা কোষ তৈরি করে, উপরে আবরণ থাকে, দুইটা কোষ তৈরি করে। দ্বিতীয় ধাপে মিওসিস যখন ঘটে তখন মিওসিসে আমরা জানি যে একটা থেকে চারটা এরকম নিউক্লিয়াস তৈরি হবে। ওই নিউক্লিয়াসগুলোই এক একটা রেণু হিসাবে কাজ করবে। তো এই চারটা নিউক্লিয়াসের তিনটাই নষ্ট হয়ে যায়। এভাবে তিনটা নষ্ট হয়ে যায়, জীবিত থাকে মাত্র একটি। এই একটি নিউক্লিয়াস পরপর তিনবার বিভাজিত হবে। তাহলে প্রথম বিভাজনে একটি থেকে হবে দুইটি, পরবর্তী দ্বিতীয় বিভাজনে দুইটি থেকে হবে চারটি, পরবর্তীতে শেষ ধাপে মোট 8টা নিউক্লিয়াস তৈরি হবে। প্রতিটি মেরুতে 4টি করে নিউক্লিয়াস থাকবে। এইভাবে মোট 8টি নিউক্লিয়াস তৈরি হবে এবং এই 8 নিউক্লিয়াসের উভয় মেরু থেকে একটি করে নিউক্লিয়াস এই ভ্রূণথলির কেন্দ্রের দিকে আসবে, কেন্দ্রের দিকে চলে আসবে। উভয় মেরুতে 3টি করে নিউক্লিয়াস থেকে যাবে।
যখন এই দুইটা কেন্দ্রের নিউক্লিয়াস একসাথে মিশে যাবে তখন সেটা ডিপ্লয়েড একটা গৌণ নিউক্লিয়াসে পরিণত হবে। গৌণ নিউক্লিয়াসে পরিণত হবে, এই দুটা একসাথে মিশে যাবে, যাওয়ার পর এটা গৌণ নিউক্লিয়াস হবে এবং অপর পাশের যে তিনটা নিউক্লিয়াস একদিকে তৈরি করবে তোমার প্রতিপাদ কোষ, আরেক দিকে তৈরি করবে ডিম্বাণু তথা গর্ভযন্ত্র, আর কেন্দ্রে তৈরি হবে গৌণ নিউক্লিয়াস। এইভাবে একটি পুংগ্যামেট, একটি স্ত্রী গ্যামেট থেকে তোমার ভ্রূণথলির ভেতরে তোমার ডিম্বাণু সৃষ্টি হবে এবং এই ডিম্বাণুগুলি পরবর্তীতে স্ত্রী জনন কোষ হিসাবে কাজ করবে। পরবর্তীতে যখন গর্ভমুণ্ডে ওই পরাগরেণু পড়ার পর এখান থেকে তোমার ওই নালিকাটা নেমে আসবে, এসে গর্ভাশয়ের ভেতরে পুংগ্যামেটটা, আমরা জানি যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দুইটাতে পুংগ্যামেট তৈরি হলো, ওই দুইটা পুংগ্যামেটের একটি এই ডিম্বাণুকে নিষিদ্ধ করবে, অপরটি এই গৌণ নিউক্লিয়াসকে নিষিদ্ধ করবে। যখনই নিষিদ্ধ করবে তখন দেখা যাবে কি এই দ্বিনিষেক সৃষ্টি হবে, অর্থাৎ একই সময়ে দুইটা পুংগ্যামেটের একটি ডিম্বাণুকে এবং অপরটি গৌণ নিউক্লিয়াসকে নিষিদ্ধ করার পর সেখানে একটা তোমার এইটা ভ্রূণ তৈরি করবে, আর এইটা কিছু খাদ্য সঞ্চয় করে রাখবে, পরবর্তীতে নষ্ট হয়ে যাবে এবং ফুলের অন্যান্য স্তবকগুলো সব নষ্ট হয়ে যাবে। গর্ভাশয়ের ভেতরে গর্ভাশয়টা বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় বড় হবে এবং পুরো গর্ভাশয়টা ফলে পরিণত হবে এবং ডিম্বকগুলো ভ্রূণে পরিণত হবে, ডিম্বকগুলো বীজে পরিণত হবে। এইভাবে এই বীজগুলোই উদ্ভিদের পরবর্তী বংশধর সৃষ্টির জন্য ভূমিকা রাখবে। তাহলে এখানে কিন্তু চিত্র নির্ভর এই প্রশ্নের উত্তরগুলো, এগুলো তুমি যদি খুব ভালোভাবে শেখো তবে দেখা যাচ্ছে যে প্রথমেই যে যৌন জননাঙ্গ ফুলের লম্বচ্ছেদের চিত্র, এটাও চিত্রের মাধ্যমে দেখানো যাবে। পুংগ্যামেট তথা পরাগরেণুর উৎপত্তি, এটাও চিত্রের মাধ্যমে দেখানো যাবে, বর্ণনা কম থাকে, সংক্ষিপ্ত বর্ণনা থাকে। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ও বিকাশ যেটা, সেটাও খুব কম বর্ণনা চিত্রের মাধ্যমেই দেখানো যায়। এভাবে যদি আমরা দেখাতে পারি তবে ইনশাল্লাহ খুব ভালোভাবে পরীক্ষায় লেখা যাবে। আর বারবার বাসায় এখানে তিনটা সেট আছে, একটা ফুলের লম্বচ্ছেদের চিত্র, একটা পরাগরেণুর উৎপত্তি ও বিকাশ, আর একটা ভ্রূণথলির উৎপত্তি ও বিকাশ। এটা তিনটা সেটে তিনটা ধারায় এটা চিত্র এঁকে শিখতে হবে। আর পরবর্তী যে ধাপ সেটা ইনশাল্লাহ আমরা সামনে ক্লাসে শেষ করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।